হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বিষয় এবং অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি টপিক ধরে ধরে, এবং আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বেশি প্রশ্ন না আসলেও কিন্তু পরীক্ষাতে আমরা দেখতে পেয়ে থাকি 2 থেকে 3টে প্রশ্ন অনেকবারই এসেছে। তো বাছাই করা পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তো দেখব, এবং সাথে কিছু আমরা এক্সট্রা নোটসও দেখে নেব, যা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমাদের মানে পুরোটা ধারণা দেবে। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, প্রত্যেকদিন ফলো করে দেখো। এই সমস্ত ক্লাসগুলো আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল নিচের কোন তত্ত্বের ওপর নির্ভর করে? যদি তোমরা সঠিক উত্তর জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি উত্তরগুলো বলে দেওয়ার সাথে সাথে তোমরা নিজেদের উত্তরটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল অপশন সি, মহালানবিস তত্ত্বের ওপর নির্ভর করে। ভিবিআই প্রশ্ন, এটা বহুবার এসেছে এই প্রশ্নটাকে। 30টার মধ্যে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আবার স্টার মার্ক করে দেবো। দেখো, 1956 থেকে 1961 ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 2 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে একটা করে টার্গেট থাকতো যে এত পার্সেন্ট আমাকে আয় করতে হবে এই 5 বছরের মধ্যে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জাতীয় আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 18%। দেখো, 1951 থেকে 56 বছরের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রূপায়িত হয়েছিল, অর্থাৎ 1951 থেকে 56 পর্যন্ত এই 5 বছর ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, ডিটেলসে দেখবো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1951 থেকে 1956 সময়কালের জন্য চালু হয়েছিল। এটি কিছু পরিবর্তন সহ হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ এইটা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে। কোন দেশের অনুকরণে করা হয়েছিল? ইউএসএসআর বা রাশিয়া দেশের অনুকরণে এটি করা হয়েছিল। এর প্রধান আগ্রহ ছিল দেশের কৃষি উন্নয়নের উপর জোর দেয়া, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটার উপর বেশি জোর দিয়েছিল? কৃষির ওপর। এই পরিকল্পনা সফল ছিল, এবং 3.6%, অর্থাৎ তার লক্ষ্য কত ছিল? 2.1% লক্ষ্য ছিল, কিন্তু এসেছিল কত? 3.6% বৃদ্ধির হার অর্জন করেছিল। এবং এই পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল। তো দেখো, এখানে 2.1% আমাদের টার্গেট মার্কটা ছিল, এবং সেখানে পেয়েছিল 3.6। কিন্তু প্রশ্নে কি ছিল? প্রশ্ন অনেকের মনে হতে পারে যে প্রশ্নে তো অন্য ছিল, প্রশ্নে তো অন্য পার্সেন্টেজ ছিল। দেখো, প্রশ্নে যেটা ছিল, দেখো জাতীয় আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, সেটা হবে কিন্তু 18%। ওকে, নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন সময়কালে প্ল্যান হলিডে ছিল? নিচের কোন সময়কালে প্ল্যান হলিডে ছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1966 থেকে 1969। এই 3 বছর প্ল্যান হলিডে ছিল, কেননা এখানে যুদ্ধ হয়েছিল, যে কারণে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাকে স্থগিত রাখতে হয়। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত 2টি যুদ্ধের মুখোমুখি হয়েছিল? ভিভিআই করবে, আগের প্রশ্নটাও ভিভিআই। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত 2টি যুদ্ধের মুখোমুখি হয়েছিল। দেখো, পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন ডি.আর. গাডগিল। পরিকল্পনাটি গাডগিল যোজনা নামেও পরিচিত ছিল। স্বাধীন অর্থনীতি, কৃষি এবং গম উৎপাদনে উন্নতি ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। এবং এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে দেখো কৃষি, গম উৎপাদন, তো এখানে সবুজ বিপ্লব দেখা দিয়েছিল।
নেক্সট দেখো, খরা এবং দুটি যুদ্ধ 1962 সালে চীন ভারত যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1966 থেকে 1969 পর্যন্ত প্ল্যান হলিডে ছিল। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারী শিল্পের সূচনা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে দেখো অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারী শিল্পের সূচনা হয়েছিল। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1961 এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তথাকথিত মোহালানবিস মডেলের উপর ভিত্তি করে, এবং এই সময় এই যে বড় বড় আমরা কোম্পানি আজকে দেখে থাকি, দুর্গাপুর, রাউরকেল্লা যে স্টিল কোম্পানি, ঠিক আছে, সব এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলেই তৈরি হয়েছিল, টাটা স্টিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনাকাল কোনটি? এটা খুবই ইজি প্রশ্ন, একটু আগেই দেখলাম। সঠিক উত্তর হবে অপশন সি, 1951 সাল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পরিকল্পনা খাতে অর্থ সংস্থানে টাকার যোগান কিভাবে বৃদ্ধি করা যায়? অর্থাৎ এই যে পরিকল্পনা করা হতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে যে টাকার প্রয়োজন হতো সেই টাকার যোগান কিভাবে আসতো? তো সঠিক উত্তর হবে অপশন এ, যদি কর রাজস্ব বৃদ্ধি করা যায়। অর্থাৎ এই মানুষের দেয়া কর থেকেই কিন্তু এই অর্থ সংস্থান আসতো, এবং রাজস্ব কর যদি বৃদ্ধি করা যেত তাহলে পরিকল্পনা খাতে অর্থ সংস্থানও বৃদ্ধি করা যেত। 8 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হয়ে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী। নেক্সট 9 নম্বর প্রশ্ন, জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনায় বছরে কতদিন কাজের অধিকার দেয়া হয়েছে? এটাও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনেরই একটি স্কিম, গভর্নমেন্ট স্কিম, যেখানে জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনা আনা হয়েছিল এবং সেখানে বছরে কতদিনের অধিকার দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 100 দিন, 100 দিনের কাজ। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, যোজনা কমিশন। এই যোজনা কমিশন হলোই এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কমিশন, ঠিক আছে, সেই কমিশন। তো যোজনা কমিশন কি ধরনের দপ্তর বা সংস্থা? পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কমিশন সেটাকে অন্য ভাষায় যোজনা কমিশন বলা হয়ে থাকে। তো এটা হবে অপশন বি, কেন্দ্রীয় সরকারি একটি দপ্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন, 1938 সালে কংগ্রেসের উদ্যোগে কার সভাপতিত্বে প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠিত হয়েছিল? এটাকে ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, মোহালানবিস পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা কমিশন কোন ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছিল? তো মোহালানবিস পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? দ্বিতীয় বা সেকেন্ড, 1956 থেকে 1961। তো কোন ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ভারী শিল্প এবং মূলধনে। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কত? মোট টোটাল 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে, মোট 12টা পরিকল্পনা হয়েছিল। তো তার মধ্যে থেকে একাদশ বা 11তম পরিকল্পনার উন্নয়নের সংশোধিত লক্ষ্যমাত্রা কত ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 8%। দেখো ডিটেলসে একটু দেখব। দেখো 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2007 থেকে 2012। শ্রী রঙ্গরাজন দ্বারা প্রস্তুত করা হয়েছিল 11 পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্রুত এবং অধিক অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এখানে ছিল এবং এটি 8% অর্জন করেছিল, যদিও লক্ষ্যমাত্রা ছিল 9%। অর্থাৎ 9% টার্গেট থাকলেও 8%ই শুধুমাত্র অর্জন করতে পেরেছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন, দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সব থেকে বেশি উৎসাহিত করেছে?
তো সঠিক উত্তর হবে অপশন বি, শক্তি বা এনার্জি। দেখো ডিটেলস দেখবো দশম পরিকল্পনা। দেখো দশম পরিকল্পনা, এটার সময়কাল ছিল 2002 থেকে 2007 সাল পর্যন্ত। অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এর নেতৃত্বে এটি হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্য আগামী 10 বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ করা ছিল। এর প্রবৃদ্ধির লক্ষ্য ছিল 8%, কিন্তু তা অর্জন করতে পেরেছিল মাত্র 7.6%। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনার সময়কালে সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল? একটু আগেই আমরা দেখলাম, সঠিক উত্তর হবে অপশন এ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল। 1961 থেকে 1966 পর্যন্ত এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন সময়ে ঘূর্ণায়মান পরিকল্পনা হয়েছিল? ঘূর্ণায়মান পরিকল্পনা মিন্স হচ্ছে রোলিং প্ল্যান। তো সঠিক উত্তর হবে অপশন এ, 1978 থেকে 1983 পর্যন্ত। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে কে অনুমোদন করে? ভিভিআই করো প্রশ্নটিকে বহুবার পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ বা ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, শর্টে এনডিসি। এবং এনডিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালের 6 আগস্ট তারিখে। পরীক্ষায় এই প্রশ্নটাও আসে, কত সালে এনডিসি প্রতিষ্ঠিত হয়েছিল? 1952 সালে, 1952। নেক্সট আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন একটি কি ধরনের কমিশন? একটু আগে আমরা দেখলাম যোজনা কমিশন কি ধরনের কমিশন ছিল? কেন্দ্রীয় সরকারি দপ্তর। তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকলে তো সেটা তো একটু রাজনৈতিক হবেই। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, আধা রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ পুরোপুরি রাজনৈতিক নয় কিন্তু আধা রাজনৈতিক প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দশম পরিকল্পনার পূর্বে কতগুলি বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 6টি। প্রশ্ন ভালো করে দেখো, দশম পরিকল্পনার পূর্বে কতগুলো বার্ষিক পরিকল্পনা, অর্থাৎ পঞ্চবার্ষিকী নয়, এখানে বলেছে বার্ষিক পরিকল্পনা, অর্থাৎ 1 বছর করে এইরকম পরিকল্পনা 6টা হয়েছিল। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত হলো কি ধরনের সংস্থা? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লেভি, কর সংগ্রাহক এবং প্রয়োজনে কর বা লেভি ধার্য করতে পারে পঞ্চায়েত। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই স্থগিত হয়ে গিয়েছিল? প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত করে? 5 বছর করে, সেই জন্য নাম হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 বছরের মধ্যেই সেটাকে স্টপ করে দেওয়া হয়েছিল? এটাকে ভিভিআই করবে। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5th 5 ইয়ার প্ল্যানটা 5 বছর মেয়াদ পূর্তির আগেই শেষ করে দেওয়া হয়েছিল। কেন শেষ করে দেওয়া হয়েছিল? কংগ্রেস তখন রাজত্বকালে ছিল, কিন্তু কংগ্রেস থাকাকালীন ভোট হয় এবং সেখানে কংগ্রেস সরে যায় এবং সেখানে জনতা পার্টি আসে এবং জনতা পার্টি এসে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়েছিল। দেখো ডিটেলসে দেখবো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1978 সাল পর্যন্ত চালু করা হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দরিদ্র দূরীকরণ, কর্মসংস্থান এবং ন্যায় বিচার। পরিকল্পনাটি সফল হয়েছিল এবং 4.8% বৃদ্ধির হার অর্জন করেছিল। এই সময়ে ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু হয়েছিল এবং 1978 সালে, ঠিক আছে, 1978 সালে নবনির্বাচিত মোরারজি দেশাই সরকার পরিকল্পনাটি বন্ধ করে দেয়। দেখো 1974 থেকে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 1989,
কিন্তু তার 1 বছর আগেই বন্ধ হয়ে গেছিল। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, দীর্ঘকালীন কর্মসংস্থানের লক্ষ্যে কোন পরিকল্পনায় দৃঢ়তা পূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অষ্টম। দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে, এর সময়কাল ছিল 1992 থেকে 1997 পর্যন্ত। মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান মডেল অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভারতে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন বা এলপিজি সূচনা হয়েছিল। নতুন অর্থনৈতিক নীতি প্রবর্তন করা হয়েছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। 23 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে প্রকৃত বিকেন্দ্রীভূত পরিকল্পনার সূচনা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, অষ্টম। নেক্সট 24 নম্বর প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার গড় বাৎসরিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছিল? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 9% ধার্য করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু পেয়েছিল কত? মাত্র 8%। লক্ষ্যমাত্রা বলা হয়েছে, তো সেই জন্য এখানে হবে 9%। 25 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো গরিবি হটাও স্লোগান? ভিভিআই প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান ছিল গরিবি হটাও? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ষষ্ঠ। এই প্রশ্ন নিয়ে অনেকেরই মত পার্থক্য রয়েছে, অনেকে বলে পঞ্চম, কিন্তু না, সঠিক উত্তর হবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী। প্রশ্নটা ভালো করে দেখো, কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো গরিবি হটাও স্লোগান? যখন পঞ্চম পঞ্চবার্ষিকী চলছিল তখন এই গরিবি হটাও স্লোগানটা শুরু হয়েছিল, কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল পরিকল্পনার মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকীতে। এইটাই কিন্তু তফাৎ। দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 1985 পর্যন্ত। লক্ষ্য বৃদ্ধি হয়েছিল 5.2 এবং প্রকৃত বৃদ্ধি 5.7, অর্থাৎ বেশ সাকসেসফুল ছিল, মানে যা টার্গেট করা ছিল তার থেকে বেশি পাওয়া গেছে। জাতীয় আয় বৃদ্ধি এবং আধুনিকায়ন করার লক্ষ্যমাত্রা ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নেক্সট দেখো প্রযুক্তি, দারিদ্র এবং বেকারত্বের ক্রমাগত হ্রাস নিশ্চিত করেছিল ষষ্ঠ পরিকল্পনা। 26 নম্বর প্রশ্ন দেখো, পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলী সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? নিচের অপশনগুলোর মধ্যে থেকে কত নম্বর আর্টিকেলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে, তার কমিশনের গঠন সম্পর্কে, কার্যাবলী সম্পর্কে উল্লেখিত রয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এসেছে এই প্রশ্নটা এবং ম্যাক্সিমাম বার সকলেই ভুল উত্তর করে, কেননা সঠিক উত্তর হবে অপশন ডি। সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কোনো কিছু উল্লেখই নেই, ঠিক আছে, যে কারণে এই প্রশ্নটা দেওয়া হয়ে থাকে। অনেকেই যে অপশনগুলো থাকে ধারা, বিভিন্ন একটা ধারা টিক দিয়ে আসে, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংবিধানে কোনো উল্লেখই নেই। 27 নম্বর প্রশ্ন, কত সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়? এটা তোমাদের জাস্ট কিছুদিন আগে যে পরীক্ষা হলো কনস্টেবলের প্রিলিমসের প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন সি, 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের নীতি কথাটির পুরো অর্থ কি? এখন কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা এতক্ষণ ধরে পড়লাম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এখন আর নেই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে এসেছে কে? নীতি আয়োগ। ওই জন্য বললাম টোটাল 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এবং 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পরে নীতি আয়োগ চালু হয়ে যায়। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। নীতি আয়োগের এই নীতি কথাটির পূর্ণ অর্থ কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো দ্বাদশ বা 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা শুরু হয়েছিল 2012 সালে।
ঠিক আছে, 2012 সাল থেকে, তার মানে কত বছর চলার কথা ছিল, 2017 সাল পর্যন্ত, কিন্তু এটাকেও 2017 সাল পর্যন্ত চালু হয়নি। তার আগেই বিজেপি সরকার ভারতবর্ষে আসে এবং 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগকে প্রতিষ্ঠা করে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা একবারের মতো বন্ধ করে দেয় এবং তার পরিবর্তে নীতি আয়োগ চালু হয়। এখন বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনারই যা কাজ নীতি আয়োগ করে থাকে, অর্থাৎ নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার। নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, নীতি আয়োগের বর্তমান সিইও কে রয়েছেন? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, বিভিআর সুব্রমণিয়াম বর্তমানে নীতি আয়োগের সিইও পদে রয়েছেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আজকের ক্লাস, বিষয় এবং অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর থেকে। তো 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো দুপুর 12টা থেকে ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং কমনও পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।